ইস্কনের মতন হাজার হাজার পরিবার, হাজার হাজার যুবক যুবতী আজ ভাতার লাইনে দাঁড় করিয়ে দিয়েছে এই সরকার। যুবকদের মেরুদণ্ডহীন করে দিচ্ছে। তাদের কাজ কর্মস্থানের বদলে তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে 1,500 করে টাকা। কি বলবেন? দেখুন, তিনি যে 1,500 টাকা দিচ্ছে, ধন্যবাদ, সমস্যা নেই। আপনার তো নিজের সম্পদ বিক্রি করে দিচ্ছেন না, রাজ্য কোষাগার থেকে দেবেন বলেছেন, দেবেন কিনা জানি না, কিন্তু কোথায় গেল সে আপনার বছরে বছরে ডবল ডবল চাকরি, 2 লক্ষ করে চাকরি বছরে চাকরি দিতে পারলেন না। চাকরির কথা বাদ দেন, আপনি এতদিন ধরে আছেন, একটি কলকারখানা ফিতে আপনি কাটতে পারলেন না, একটা কারখানা উদ্বোধন করতে পারলেন না। বাংলার সাধারণ যুবক যুবতী শিক্ষিত চাকরি পাবে সেই অবস্থা আজকে নেই। আর সেই অবস্থা থেকে যখন নেই, আপনি এমন একটি ব্যবস্থা করতে চাইলেন, সারা ভারতবর্ষের কাছে বাংলার সম্মানটাকে নিচু করে দিলেন এবং দেখিয়ে দিলেন, দেখো আমার বাংলায় হাজার হাজার লক্ষ লক্ষ যুবক যুবতী শিক্ষিত হওয়ার পরেও তাদের চাকরি নেই, বাকরি নেই, বসে আছে, তাই তাদের ভাতার লাইনে দাঁড় করিয়ে দিলাম। লজ্জা লাগে। আজকে শিক্ষিত হয়েছে ভাতা নেওয়ার জন্য। মা বাবারা কষ্ট করে জমি বিক্রি করে দিন রাত মেহনত করে তার সন্তানদের পড়াচ্ছে ভাতার জন্য নয়, 1,500 টাকা ভাতার উদ্দেশ্যে নয়, সঠিক একটা কর্ম, ন্যূনতম একটা মজুরি এবং সম্মান। কিন্তু এই সরকার তা থেকে বঞ্চিত হয়েছে। সামনে ভোট, তাই সাধারণ মানুষকে মিথ্যাচার করার জন্য, সাধারণ মানুষকে ভুল পথে নিয়ে যাওয়ার জন্য আজকে এই ভাতার নামে শিক্ষিত ছেলেদেরকে লাইনে দাঁড় করে হয়েছে। লজ্জা লাগছে। আজকে কোন রাজ্যে বসবাস করছি? আমার সোনার বাংলা, হে আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। কবি যদি বেঁচে থাকতেন বলতেন, হে আমার ভাতার বাংলা, আমি তোমার কেমনে ভালোবাসি। এই বাংলা তো ভাতার হয়ে গেল। লজ্জা লাগছে। ঘোষবাবু টিভি সাক্ষাৎকারে দাবি করেছেন আইএসএফ বা বিরোধীরা না চাইলে ভাতার লাইন দেবে না, এই টাকা যুবসাথীর প্রকল্পে নেবে না। কি বলবেন? দেখুন, ঘোষবাবুকে বলবো, তার বাবার সম্পত্তি বিক্রি করে টাকা দিচ্ছেন না, বা আপনার দিদিও সেটা করছেন না। এই বাংলার সাধারণ মানুষের ট্যাক্সের টাকা, সেই টাকার অধিকার সকলের আছে, সকলেই নেবে। কিন্তু ভাতা কেন দিতে হবে? আপনি কর্ম কেন দিতে পারছেন না? লজ্জা লাগছে না আপনার ভাতা দিতে? আমরা ভাতা চেয়েছিলাম, আমরা কর্ম চেয়েছিলাম। 2011 সালে কি বলেছিলেন মনে নেই? 2021 সালে দিদি বড় মুখ করে বলেছিল বছরে 2 লক্ষ করে চাকরি। কোথায় গেল সে চাকরি? লজ্জা লাগে না আপনাদের কথা বলতে? এতদিন ধরে এসছেন, একটা কলকারখানা ফিতে কেটেছেন? কিছু কাটতে পারেননি। বামেরা যেটা করে গেছিল সেটাকে রং ঢং করে নতুন করে ফিতে কেটেছেন। আর জমি বা বড় বড় বিভিন্ন জায়গায় জমি নিয়ে রেখেছিল, এই তো আমাদের রাজারহাটে, সেখানে বড় একটা ব্যবসায়িক হাট হবে, আর সেখানে আপনি দুর্গন্ধন করে দিচ্ছেন। এই তো আপনার অবস্থা। পাড়ায় পাড়ায় তৃণমূলের বন্ধুরা এখন থেকেই বলা কওয়া চালু করেছে, যারা আইএসএফ করে তাদেরকে এই ভাতার আওতায় আনা হবে না। প্রথম কথা, যারা বলা চালু করেছে তার বাবার ক্ষমতা থাকলে ক্যামেরার সামনে এসে বলুক, আইনি পথে বুঝে নেব। দ্বিতীয়ত কথা হচ্ছে, আপনার বাবা গেলে সম্পত্তির টাকা নয়। একটা কথা মনে রাখবেন, বড় বড় তাবর তাবর নেতারা আজকে জেল খাটছে। শাহজাহানের মতো বড় গুন্ডা তারাও আজকে জেলে আছে। আর আপনি একটা পাড়ার মধ্যে ছোট্ট একটা গ্রামে বসবাস করেন, বিড়ির পাতা পুড়িয়ে পুড়িয়ে খান, একটা বিড়ি 3 বার করে খান, বড় নেতা সাথে যাবেন না। সামনে বিধানসভা ভোট, আর কিছুদিনের মধ্যেই ভোটের নিঘণ্ট চালু হবে। এমতো অবস্থায় যুবকদের হাতে মাত্র 1,500 করে টাকা দিচ্ছেন। এই যুবকদের যে 1,500 করে টাকা দেওয়া হবে, অনেকে অনেক রকম কথা বলছেন, আপনি কি বলতে চাইছেন তাদের বিরুদ্ধে? প্রথম কথা, যুবকদের 1,500 টাকা কেন দেবে? আমরা 1,500 টাকা খুশি নই। আমাদের সম্মানীয় ভাতা দিতে হবে, কিংবা আমাদের কর্মের ব্যবস্থা করতে হবে। আর টাকা উনি দিচ্ছেন না, দেবেন বলেছেন ভোটের পরে, অর্থাৎ জেতার জন্য। যুবকরা জানে সরকারি টাকা তাদের প্রাপ্য টাকা, অধিকার আছে, তারা নেবে। ভোটটাও যুবকরা আপনার বিরুদ্ধে দিয়ে 26 সালে আপনাকে ওই টালির ঘরে পৌঁছে দেবে। এটা হচ্ছে যুবক যুবতীর ফয়সালা, এটা মাথায় রাখবেন। আগামী যে বিধানসভা নির্বাচনে এই দেগঙ্গা কেন্দ্র থেকে আপনারা জয়ের ব্যাপারে কতটুকু আশাবাদী? দেখুন, দেগঙ্গা কেন্দ্র শুধু নয়, সারা বাংলা জুড়ে যেভাবে পট পরিবর্তন হচ্ছে, সঠিক পন্থায় ভোট হলে, যদি ভোটে চুরি না হয়, মানুষকে ভোট দিতে দেয়, এইটুকু বলতে পারি, ছাপ আইএসএফ ফেলবে, বাংলার ছাপ ফেলবে। যদি ছাপ নাই ফেলতে পারতো, তাহলে একটা বিধায়ক নিয়ে আজকে দিদি পাগল হতেন না, একটা বিধায়ক নিয়ে দাদা পাগল হতেন না। বিজেপির 77টা বিধায়ক আছে, তাদের কথা ভুলে গিয়ে নওশাদের পিছনে লেগে পড়লেন। সুতরাং এ থেকে প্রমাণিত, সারা বাংলার সমস্ত বিধায়কের উপরে একটা বিধায়ক আমাদের যে আইএসএফ ছিল, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের মাননীয় পীরজাদা নওয়াজ সিদ্দিকী মহাশয়, তিনি ভারী পড়েছেন। বাংলা ভাষাটা বুঝে গেছে, তাই তার হাতকে শক্ত করার জন্য দেগঙ্গা থেকে তো বডি, সেই সঙ্গে আরো বিভিন্ন বিধানসভা থেকে তার সঙ্গে আরো আমরা বিধায়ক পাঠাবো। এটা হচ্ছে আমাদের অঙ্গীকার।
জোটের ব্যাপারে এখনো ফাইনাল হলো না, তবে জোট হয়ে এটা নিশ্চিত। কংগ্রেস ইতিমধ্যেই নাম প্রত্যাহার করে নিয়েছে। আর হুমায়ুন কবির সাহেব তিনি বলেছেন আইএসএফ সিপিএম এর সঙ্গে তিনি জোট করবেন না। সিপিএম এবং আইএসএফ এর জোট কতটুকু এগিয়েছে বলে আপনি মনে করছেন? দেখুন, এটা তো আমাদের জানার বিষয় নয়। আশা করি জোট হবে এবং জোটটা অনেকটা এগিয়েছে। আপনারা অপেক্ষা করুন, আমাদের রাজ্য কমিটি মিটিং আছে সপ্তাহে পরপর, মেঘা মিটিং। আশা করা যায় এর মধ্যে আপনারা উত্তর পেয়ে যাবেন। দ্বিতীয়ত, হুমায়ুন বাবু যিনি বলেছেন, তিনি কতটা কি বলেছেন সেটা বলতে পারবো না, কিন্তু তার যে কথা একের পর এক পরিবর্তন হচ্ছে, এ থেকে মানুষ বুঝে যাচ্ছেন তিনি কোনো একটা পার্টির দালালি করতে মনে হচ্ছে নেমে গেছেন। যদি তাই না হয়, সমস্ত বাংলা চাচ্ছে বিজিমূল এবং অর্থাৎ বিজেপি এবং টিএমসিকে হারাতে, সে হারানোর পথে যারা হাঁটতে চান সকলে যদি একতাবদ্ধ হয় তাহলে মনে করতে হবে অবশ্যই তাদের বিরোধিতা করছেন। আর যদি যারা তাদেরকে হারানোর জন্য একতা হচ্ছে সেই একতার বাইরে তিনি চলে যান, মনে করতে হবে তিনি তাদের কোনো একটা পার্টির গোলামি করার জন্য বা দাসত্ব করার জন্য তিনি মাঠে নেমেছেন। নওশাদ সিদ্দিকীর যত উন্নতি হচ্ছে বাংলায় তত দল বাড়ছে। বিশেষ করে নওশাদ সিদ্দিকী এক ধর্মীয় মানুষ, সেই ধর্মকে দ্বিধা বিভক্ত করার জন্যে আবার ধর্মকে সামনে রেখে, বাবরি মসজিদকে সামনে রেখে ধর্মে নেমেছেন হুমায়ুন। মুসলিম ভোটকে ভাগ করার, মেলা জায়গায় ছড়িয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। এটা কি রাজনৈতিক কৌশল? হ্যাঁ, অবশ্যই। প্রথম কথা, যে কেউ রাজনৈতিক দল করতে পারে তাকে স্বাগতম জানায়, কিন্তু যেভাবে দল তৈরি হচ্ছে 26-এর আগে, এটা থেকে আমাদের আর ভাবতে দেরি নেই বা বুঝতে বাকি নেই যে এখানে রাজনীতি চলছে, মুসলিম ভোটকে ভাগ করার চেষ্টা চলছে। কিন্তু বারবার যারা বলেন না যে টিএমসি সরকার মুসলিমের তোষণ করেন, মুসলিমকে দেখেন, আপনি ভাবুন তো 2021 সাল থেকে বা 2019 সালের প্রাককাল থেকে প্রতিটা কাজ তিনি করেছেন আমাদের হিন্দু ভাইদের তোষণ করে তিনি চলেছেন। তাদের মন্দিরে নিজের অর্থায়ন থেকে মন্ত্রী করে দেওয়া থেকে চালু করে, পুজোর ভাতা দেওয়া থেকে চালু করে বিভিন্ন কাজে তিনি করেই যাচ্ছেন। এবং বিজেপির থেকেও তিনি আরো বাজে বাজে কাজ করছেন। বিজেপিতে নিজের টাকা দিয়ে মন্দির করে দিতে হয়নি, তারা হিন্দু রাষ্ট্র করে বলছে, তারপরেও তারা নিজের টাকা দিয়ে মন্দির করে দিতে হয়নি। কিন্তু আমাদের মাননীয়া দিদি রাজ্যের টাকা নিয়ে মন্দির করে দিচ্ছেন। সুতরাং দুটোই যে এক আমরা জেনে গেছি। দুজনের জন্ম সেই নাগপুর থেকে, দুটো দুটো কোম্পানি সিল লাগিয়ে দিয়েছে, কিন্তু প্রোডাক্ট একটা কোম্পানি থেকে তৈরি হচ্ছে। আইপ্যাক কিংবা ধরেন ওয়াকআপ, এসআইআর নিয়ে মানুষ আজ হতাশাগ্রস্ত ছিল। মানুষ এই সরকারের বিরুদ্ধে একটা ছাপ ফেলেছিল। এর মধ্যেই এই যুবশ্রী বা যুবসাথী প্রকল্প, এটা কি সম্পূর্ণ রাজনৈতিক যে মেরুকরণকে অন্যদিকে নজর ঘুরিয়ে দেওয়া, না শুধুমাত্র ভোটকে নিজেদের কাছে গচ্ছিত রাখার চেষ্টা? কি বলবেন? প্রথম কথা, যদি তিনি রাজ্যের প্রকৃত উন্নয়ন চাইতেন তাহলে এই কাজটা এখন করতেন না। অবশ্যই ভোটের জন্য করেছেন, বাকি 4 বছর ঘুমাচ্ছিলেন, এদের মনে ছিল না, সব মনে ছিল। আজকে 79,000 কোটি টাকা দেনা রাজ্যের, সে দেনা মেটানোর কথা আপনার নেই, সে ক্ষমতা আপনার নেই। আপনি 26-এ আবার নতুন করে অর্থায়ন এমনভাবে করছেন যাতে করে মানুষ এই টাকা নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে থাকে এবং আপনি এর মধ্যে ভোট করিয়ে নেন। এটা আপনার বৃথা পড়বে, বৃথা হবে আপনার এই ভাবনা। মানুষ আপনাকে যদি সদিচ্ছায় ভোট দিতে দেন, মানুষ কোথায় ভোট দিতে হয় জানে। আর যা টাকার কথা বলছেন, বারবার একটা কথা বলবো, টাকা কিন্তু রাজ্য সরকার নিজের ঘাঁটির টাকা দিচ্ছেন না, আপনার আমার টাকা। টাকার অধিকার সবার আছে। সর্বশেষ প্রশ্ন, দেগঙ্গার যে বিধানসভার সামনে রেখে জেতার ব্যাপারে আপনি কতটুকু আশাবাদী এবং জেতার ব্যাপারে আপনি কতটুকু এগিয়ে আছেন বলে মনে করছেন? প্রথম কথা, দেগঙ্গাতে আইপ্যাকের হিসেবে বলছে দেগঙ্গা 50-50 আছে, ওনাদের হিসেবে, আমাদের হিসেব নয়। সুতরাং দেগঙ্গায় খেলা হবে। দেগঙ্গায় আমরা অবশ্যই আশা আছে জিতবো, যদি মানুষকে ভোট দিতে দেয় আর গণনা যদি ঠিক হয় অবশ্যই আমরা জিতবো। আর যদি মানুষ আমাদের না চায় আমরা জিতবে, কোনো সমস্যা নেই। আমরা, ওনারা জিতলে আমরা মিষ্টি দিয়ে ফুল দিয়ে স্বাগতম জানাবো। আমরা জিতলে যদি ওনারা মিষ্টি ফুল নাও দেন, কোনো দুঃখ নেই, আমরা ওদের স্বাগতম জানাবো। নির্বাচন কমিশনের সঙ্গে মুখ্যমন্ত্রীর ইতিমধ্যে লেগে গিয়েছে, নির্বাচন এখনো অনেক বাকি। এটা কি সম্পূর্ণ নাটক? দেখুন, যে নাটক না হতো আজকে আইপ্যাকের মামলায় 3বার পিছিয়ে গেল, আবার নতুন ডেট দিয়েছে। সুতরাং বীজের মূল, একটা গাছের 2টি আপনার ফুল, সকলে জেনে গেছে, আর জানতে বাকি নেই। নাটক সবাই বুঝে গেছে। দিন আসছে 26-এ, মানুষ এই নাটকের শেষ রচয়িতা এবং এর ফুল স্টপ মানুষ দিয়ে দেবে। সামনে রোজার মাস এবং তার পরপরই হয়তো ভোট। মানুষ দেগঙ্গাবাসীর জন্য কি বার্তা দেবেন? একটাই বার্তা দেবো, আপনার মূল্যবান ভোট আপনি যখন দেবেন,
আপনি এমন কাউকে দেবেন যে আপনার পাশে দাঁড়াতে পারে। একদিকে শিক্ষিত সমাজ, একদিকে খেটে খাওয়া মানুষের জন্য লড়াই, একদিকে মানুষের অধিকার পাইয়ে দেওয়ার লড়াই, আর একদিকে চাল চোর, গরু চোর, কয়লা চোর, মুরগি চোর, এমনকি মৃত মানুষের চোখ চোর, তাদের লড়াই। সুতরাং আপনার কাকে চয়েস করবেন, আপনার কাকে ভোট দেবেন, সেটা আপনাদের ব্যক্তিগত বিষয়। আপনাদের মতামত আপনারা নিজেরাই দেবেন, কিন্তু একটাবার ভাববেন, আগামী দিন আপনার ছেলেকে আবার না ভাতার লাইনে দাঁড়াতে হয়। আজকে 26-এ দাঁড়াতে হচ্ছে, আপনার ছেলে, আপনার মেয়ে শিক্ষিত হয়ে আগামী দিন ভাতার পরিবর্তে অন্য কোনো লাইনে যেন না দাঁড়াতে হয়। ভাতার লাইনে না দাঁড়িয়ে চাকরির লাইনে দাঁড়াতে পারে, সেই ব্যবস্থা করবো আমরা। সেই ব্যবস্থা সময় ভোট সংরক্ষণ বিশেষ করে সবসময় একটা কারচুপির ভাব থেকেই যায়, বিগত 14 বছরে দেখা গিয়েছে। তো এই ভোট সংরক্ষণের ব্যাপারে আইএসএফ এর থেকে কোনো রকমের কার্যক্রম নেওয়া হয়েছে? দেখুন, ভোট তো এখন অনেক দেরি, কার্যক্রম নেওয়া রেডি আছে, এটুকু বলতে পারি। ভোট ফিরে দেব না। মানুষ যদি তাকে সঠিক ভোট মানুষকে দিতে দেয়, আর সেই ভোট কীভাবে আগলে রাখতে হয় সেই দায়িত্ব আমাদের সাধারণ কর্মীরা নেব, আমরা নেব, সকলেই নেব। বুকে রক্ত দিয়ে হলেও ভোটকে আমরা আগলে রাখবো, এটাই হচ্ছে আমাদের অঙ্গীকার। তাহলে বলতে চাচ্ছেন যে 26-এ চোখে চোখ রেখে লড়াই করবেন? চোখে চোখ রেখে শুধু নয়, চোখে চোখ রেখে তো লড়াই করবই, যদি প্রয়োজন পড়ে আইনিভাবে লড়াই করব।